দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আটকে পড়া 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। When you appeal for us to consider the issue of 18,000, lost that opportunity because of at least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. We express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height. জনশক্তি রফতানির সুফল পেতে এজেন্সিগুলোর সিন্ডিকেট ভাঙার পরামর্শ। লেবার মাইগ্রেশন সেক্টরেও যত ধরনের অসাধু প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করাটা এখন মনে হয় একটা বড় ধরনের প্রয়োজনীয়তা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে প্রতিনিধি দল, সুপারিশ করবে দ্রুত সময়ে নির্বাচনের। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। কাজের অনুমতি পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকাকে সহায়তা করবে কুয়ালালামপুর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরে প্রথম কোনো দেশের সরকার প্রধান, তাই স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের হলেও এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন। শুক্রবার দুপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 58 জন সফর সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে দেয়া হয় গার্ড অফ অনার। সংক্ষিপ্ত সফরে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন দুই দেশের সরকার প্রধান। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টা জানান, দুই দেশের কৃষি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিক খাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। আহ্বান জানানো হয়েছে শ্রমবাজার উন্মুক্ত করতে। Increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy. এ সময় কাজের অনুমতি পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার ব্যাপারে বিবেচনার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Lost that opportunity because of the political development and uprising here. I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at the fast track, fast phase. Thank you. This is very required. রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আসিয়ান সহ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same Rohingya issue. A smaller one, but a smaller number of people, but the same issue. So we need to find a solution for that. We work together to ASEAN, to Malaysian government, and to the broader international community. On the ASEAN sectoral dialogue partner, where in the past there were encumbrances, not created by us but some members. If it need be, I will personally interfere and speak to my counterpart.
পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় মাত্র 5 ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আনোয়ার ইব্রাহিম। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। গেল মে মাসে বিমানবন্দরে আটকে পড়া 18,000 শ্রমিক আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়ায় সাধুবাদ জানিয়েছে বায়রা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলছে তারা এই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করতে চান। আর সিন্ডিকেট মুক্ত বৈদেশিক শ্রম বাজার গড়ে তোলার তাগিদ দিচ্ছে প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা সংস্থা রামরু। বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরেও 31 মে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন মালয়েশিয়াগামী 18,000-এর বেশি শ্রমিক। এবার তাদের অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ দেখা দেয় খুশি শ্রমশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তারা বলছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় বাড়াতে নতুন উদ্যমে কাজ করতে চান তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একটা পার্সোনাল সম্পর্ক বিদ্যমান, বাংলাদেশে আসছে এবং তিনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা থাকাকালীন কি কি সুবিধা মালয়েশিয়া থেকে পেতে চাই সে সবকিছু দিতে প্রস্তুত। যেহেতু মালয়েশিয়ার শ্রমিক ওখানে কাজ করতেছে, এদেরকে যতটুকু সম্ভব তারা সাহায্য করবে এবং যেগুলি যেতে পারেনি তাদের যাওয়ার ব্যাপারে ব্যবস্থা করবে। বৈদেশিক শ্রমবাজার নিয়ে যেন আর কোনো সিন্ডিকেট চক্র গড়ে উঠতে না পারে তা নিশ্চিতের তাগিদ প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা গবেষণা সংস্থা রামরুর। এবার অবশ্যই যারা এই সিন্ডিকেটের হোতা তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের মধ্যে ফেলা, তা না হলে বারবারই দেখবেন যে এরকম হবে এবং যারা বেঁচে যাওয়ার তারা বেঁচেই যাবে, মাঝখান থেকে ভুক্তভোগী যারা অভিবাসী তারাই এই ধকলটা পোহাবে। বিএমইটির তথ্য 1976 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছেন 14,59,000 শ্রমিক, যার মধ্যে গত বছর গেছেন 3,51,683 জন। আর সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা অনিয়মের কারণে 1992 সাল থেকে বাংলাদেশিদের জন্য 4 বার বন্ধ যায় দেশটির শ্রমবাজার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচনের রোড ম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে দলটি। একই সঙ্গে সুপারিশ করবে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার। বিএনপি নেতারা বলছেন নির্বাচিত সরকারই দেশের সামগ্রিক সংস্কার করবে। মার্জিয়া মুমুর রিপোর্ট। শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে 7 দিন ব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংলাপে অংশ নিতে ইতোমধ্যে প্রস্তুত বিএনপির প্রতিনিধি কমিটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির রাষ্ট্র সংস্কার কমিটিতে আছেন এমন নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, নির্বাচনের রোড ম্যাপ সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সংস্কার যে আমরা কালকে 1 মাসে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে তা তো না। আমাদেরকে যতবারই সংস্কারের প্রশ্ন আসবে, যত বিষয়ে পরিবর্তনের প্রশ্ন আসবে, আমাদেরকে সেটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে করতে হবে। এগুলো শেষ করে আমাকে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে অধ্যাপক ইউনূসের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে তার মধ্যে আমাদের সুপারিশগুলো এই 31 দফার ভিত্তিতে আমরা প্রদান করব। পরামর্শ হচ্ছে যে একটা নির্বাচনের রোড ম্যাপ এই কাজগুলোর হওয়ার সাথে সাথে একইভাবে সিমultaneously ওনারা জাতির সামনে প্রদান করতে পারেন। তবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো সময় বা কোনো মাসের কথা আমরা বলবো না। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এই বিষয়টি তুলে ধরা হবে সংলাপ বৈঠকে। বিএনপি এখন যেটা করবে বা দলগুলো যেটা করবে, রাজনৈতিক দল, যে সংস্কারটা কিভাবে হবে, কোন জায়গায় সংস্কার লাগবে,
সেগুলি ব্যাপারে আমরা সাহায্য করব। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এর আগে গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 2013 সালে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিতে বাঁধা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা হয়েছে। এদিকে তেজগাঁ থানার বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিন ও কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। সে আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট। পরে একই আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 28 অক্টোবর 2023 সালের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশকে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে। বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে 3 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদির নামাপাড়ায় মসজিদ রোডের মাঝে দেয়াল তুলে রাস্তার জায়গা দখলের অভিযোগ উঠেছে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বিজে প্রপার্টিজের বিরুদ্ধে। এতে ওই এলাকার অনেকে হারিয়েছেন চলাচলের একমাত্র রাস্তা। জানতে পেরে সিটি কর্পোরেশন দেয়াল উচ্ছেদে গেলেও আদালতের নিষেধাজ্ঞায় করতে পারেনি দখলমুক্ত। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন রতন চন্দ্র মজুমদার ও শেখ নাহিদ। রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত 30 বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ 2011 সালে 1 বছর মেয়াদি বায়না দলিল করেই 2023 সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, ডেবের ম্যাপে আছে। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিলল এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন চলুন দেখে আসি। গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই বসে, দাউদ বাড়াই বসে। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেটকে পাঠায় দেয়ালটি উচ্ছেদ করতে। আদালতের অর্ডারের যে সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। আদালত যে সিদ্ধান্তটাই দেবে সেটাই আমরা মেনে নিই। আশাই জানা মানে যখন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি রফতানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বাল্ক আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলায় জটিলতা কাটতে শুরু করেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসেই 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে এটা আরো বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানির দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার, 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে। আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়। তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। তাড়াহুড়ো না করে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় ভারতীয় হাই কমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান বক্তারা। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে অংশ নিয়ে বক্তারা ভারতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা। হাসপাতাল কেন গুঁড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কড়া প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমনে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার কথা জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। হুঁশিয়ার সাবধান,
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এ সময় কালো পতাকা উড়ানোই 3 জনকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজাতে ব্যস্ত শিল্পীরা। সার্বিক নিরাপত্তায় আয়োজক কমিটির পাশাপাশি সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে। সাজসজ্জার জন্য পরানো হচ্ছে অলংকার। চারপাশে এখন উৎসবের আমেজ। দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দেবী দুর্গা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। সময় যতই ঘনিয়ে আসছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ততই বাড়ছে উৎসবের আমেজ। দেবীর আরাধনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। রঙের কাজ শুরু হয়েছে, আমার দেখতে অনেক ভালো লাগে, তাই আমি দেখতে আসি। পুজো আসবে, আমরা বন্ধু বান্ধব সবার সাথে ঘুরবো, পুজো মণ্ডপ দেখবো। তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। এই বছরের সুতলির দাম যা, তার থেকে দিনগুণ বাড়তেছে প্রতি বছরই। ওই হিসাবে ওই মজুরিটা আমরা পাচ্ছি না। আগের যে মূল্যটা পাইতাম ওই মূল্যটা এখন পাই না। সব জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে ওই মূল্যটা পাওয়া যায় না। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সব সম্প্রদায় তাইলে মনে হয় আমি মনে করি যে আমরা আরো বেশি নিরাপদ। সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আমাদের দুর্গোৎসব হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মাঠে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নির্ভয়ে আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতিতে একটা পুজো উদযাপনই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যেসব মণ্ডপগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেখানে এবার পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আমাদের পুলিশের পাশাপাশি আনসার এবং টহলে পুলিশ থাকবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর 13 অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে ইরানে ইসরায়েলের হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পরই অপরিশোধিত তেলের দাম 1 লাফে বেড়েছে 5%। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম 77 মার্কিন ডলার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের তেল স্থাপনায় আঘাতের কোনো পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।